দেখো, আমরা গঠনমূলক সহায়তা আগের পাঠে পড়িয়েছিলাম। এরপরেই আমরা এসে গেলাম ত্রিমাত্রিক সহায়তা, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিও আইসোমারিজম বলতে যে বিষয়টি শুরু করছি, জটিল যৌগগুলো যখন আণবিক সংকেত এবং গঠন সংকেত উভয়ই একই হবে, কিন্তু তাদের স্বর্গীয় স্তরে যে লিগ্যান্ডগুলো রয়েছে, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত লিগ্যান্ডগুলোর ত্রিমাত্রিক বিন্যাস, তার মানে জ্যামিতিক বিন্যাসটা বিভিন্ন হয়ে থাকে। তাহলে দেখো, আমরা ত্রিমাত্রিক সহায়তা বলতে বুঝলাম যে স্বর্গীয় স্তরে লিগ্যান্ডগুলির থ্রি ডাইমেনশন অবস্থায়, অর্থাৎ ত্রিদিকে শূন্যে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তাদের বিন্যাসগুলো, জ্যামিতিক বিন্যাসগুলো পৃথক পৃথক হয়ে থাকে। এমন ধরনের সমাবয়বগুলোকে আমরা বলে থাকি স্টিরিও আইসোমার বা ত্রিমাত্রিক সমাবয়ব। আর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। তার মানে একই আণবিক সংকেত এবং একই গঠন সংকেত যুক্ত জটিল যৌগ সমূহে স্বর্গীয় স্তরের সংযুতি কিন্তু একই। সংযুতি মানে তাদের উপাদানগুলোর যে মানে মূলকগুলো একই রকম, মূলক বলবো না, এখানে লিগ্যান্ডগুলো সবগুলো একই রয়েছে, কিন্তু সেই লিগ্যান্ডগুলো ত্রিমাত্রিক বিন্যাস, তাদের গঠনগত যে সজ্জা, থ্রি ডাইমেনশনালি যে বিন্যাসটা, সেটা পৃথক হওয়ার জন্য তাদের আমরা বলে থাকছি কি না ত্রিমাত্রিক সমাবয়ব। এখানে আমি লিখেছি ঠিক একই কথাগুলো, দেখো। আর গঠন সজ্জা দেখালে অনেক বেশি, যখন স্ট্রাকচার দিয়ে দেখাবো এরপরে ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। দেখো, একই আণবিক সংকেত এবং একই গঠন সংকেত যুক্ত জটিল যৌগ সমূহে স্বর্গীয় স্তরের সংযুতি অভিন্ন। তার মানে স্বর্গীয় স্তরে যে সংযুতি সেটা একই, অভিন্ন হলেও কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত লিগ্যান্ড সমূহে ত্রিমাত্রিক বিন্যাসের বিভিন্নতার জন্য থ্রি ডাইমেনশনালি যে অরিয়েন্টেশন গুলো, সেগুলো হচ্ছে এক একটা পেশে এক এক রকমের হয়। সেই বিভিন্নতার জন্য যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকেই জটিল যৌগের ত্রিমাত্রিক সমাবয়বতা বলা হয়, এবং যৌগগুলোকে ত্রিমাত্রিক সমাবয়ব বলে, মানে স্টিরিও আইসোমার বলা হয়। এগুলো এক্সাম্পল এবং আমরা গঠন বিন্যাস দিয়ে দেখালে তোমরা আরো স্পষ্ট ধারণা করতে পারবে, সেটা আসছি পরে পরে। এই ত্রিমাত্রিক সমাবয়ব জটিল যৌগের ক্ষেত্রে দু রকমের হয়। একটা জিওমেট্রিক্যাল আইসোমার, অর্থাৎ জ্যামিতিক সমাবয়বতা, আরেকটা রয়েছে অপটিক্যাল আইসোমারিজম, অর্থাৎ আলোকীয় সমাবয়বতা। ক্লাস 11 জ্যামিতিক সমাবয়বতা পড়েছো, সিস ট্রান্স সমাবয়বতাও আমরা বলে থাকি, দ্যাট ইজ সিস ট্রান্স আইসোমারিজম। আর অপটিক্যাল আইসোমারিজম, এই বিষয়গুলো ক্লাস 11 অলরেডি তোমরা স্টাডি করেছো। তো এখানে জটিল যৌগের ক্ষেত্রেও ঠিক একই ভাবে আসছি আমরা, সেই জ্যামিতিক সমাবয়বতা। এটা একটা প্রকৃতির যে সিস ট্রান্স সমাবয়বতা, বিষয়টা আলোচনা করছি। দেখো না, আণবিক সংকেত, একই আণবিক সংকেত এবং একই গঠন সংকেত যুক্ত জটিল যৌগ সমূহের স্বর্গীয় স্তরের সংযুতি অভিন্ন হলেও তোমার কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত যে লিগ্যান্ডগুলির আপেক্ষিক অবস্থান ভিন্নতার জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে আমরা জটিল যৌগের জ্যামিতিক বা সিস ট্রান্স সমাবয়বতা বলে থাকি, এবং এই যৌগগুলোকে বলা হয় সিস ট্রান্স আইসোমার এদের বলা হয়। তাহলে দেখো, আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম বিষয়টা কি বুঝলাম না, একই আণবিক সংকেত এবং একই গঠন সংকেত যুক্ত
জটিল যৌগ সমূহের স্বর্গীয় স্তরে, অর্থাৎ আমরা যেটা ত্রিবন্ধনের মধ্যে যে স্বর্গীয় স্তরটাকে দেখিয়েছিলাম, প্রাথমিক মণ্ডল যেটা বলেছিলাম, অর্থাৎ কোঅর্ডিনেশন স্টেট, কোঅর্ডিনেশন স্টেটে সংযুতি অভিন্ন হলেও কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত লিগ্যান্ডগুলির আপেক্ষিক অবস্থান, একটা সাপেক্ষে আরেকটার অবস্থান, একটা লিগ্যান্ডের সাপেক্ষে আরেকটা লিগ্যান্ডের অবস্থান ভিন্নতার জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে জটিল যৌগের জ্যামিতিক বা সিস ট্রান্স সমাবয়বতা বলা হয় এবং যৌগ সমূহকে সিস ট্রান্স সমাবয়ব বলে। এই ধরনের সমাবয়বতা সাধারণত হেটেরোল্যাপটিক জটিল যৌগে দেখা যায়। হেটেরোল্যাপটিক জটিল যৌগ অলরেডি আমরা আগের পাঠে পড়িয়েছিলাম। হোমোল্যাপটিক এবং হেটেরোল্যাপটিক দু ধরনের জটিল যৌগের বিন্যাসও আমরা দেখিয়েছিলাম। তো সেই রকমই এরপর দেখো সিস ট্রান্স আইসোমার কি, ক্লাস 11-এ যদিও জেনেছো, আবার এখানে বলছি, এখানে কিন্তু লিগ্যান্ডগুলোর সাদৃশ্যে, অর্থাৎ সদৃশ লিগ্যান্ড মানে একই প্রকার লিগ্যান্ড পাশাপাশি থাকলে, অর্থাৎ একবারে কাছাকাছি থাকলে, পার্শ্ববর্তী অবস্থায় থাকলে, তখন সেই সমাবয়ব, জ্যামিতিক সমাবয়বটিকে বলা হয় সিস আইসোমার। এবং বিপরীতে থাকলে, অর্থাৎ একই বা সদৃশ লিগ্যান্ডগুলো বিপরীত দিকে অবস্থান করলে, পরস্পরের সঙ্গে ট্রান্স, অর্থাৎ বিপরীত দিকে মানে 180 ডিগ্রি অবস্থানে, একটার সঙ্গে আরেকটা 180 ডিগ্রি কোণ করে অবস্থান করলে, তখনই তাদেরকে বলা হয় ট্রান্স সমাবয়ব। অর্থাৎ একই প্রকার লিগ্যান্ড পাশাপাশি থাকলে সিস এবং বিপরীতে দিকে থাকলে ট্রান্স, তার মানে সদৃশ লিগ্যান্ডগুলোর আপেক্ষিক এই অবস্থান অনুযায়ী সিস ট্রান্স আমরা বলে থাকি। বিভিন্ন স্বর্গাঙ্কের জটিল যৌগের কথা আমরা অলরেডি শুনেছি। তার মধ্যে 4 স্বর্গাঙ্কের যৌগ আর 6 স্বর্গাঙ্কের যৌগ, তার মানে লিগ্যান্ড যদি লিগ্যান্ডের সংখ্যা 4টা থাকে অথবা অসমযোজী বন্ধন সংখ্যা 4 হলে, কার সাথে? কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত লিগ্যান্ডগুলোর বন্ধন সংখ্যা তথা অসমযোজী বন্ধন সংখ্যা 4 হলে, আরেকটা 6 হলে, অর্থাৎ 6 স্বর্গাঙ্ক, আর আগেরটা বললাম 4 স্বর্গাঙ্ক। এই দুই টাইপের জটিল যৌগের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায়। তার মানে জ্যামিতিক সমাবয়বতা কেবল এই দুই প্রকার যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। 4 স্বর্গাঙ্ক এবং 6 স্বর্গাঙ্ক যুক্ত জটিল যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমাবয়বতা পরিলক্ষিত হয়। তো আমরা 4 স্বর্গাঙ্কের যৌগ আবার জ্যামিতিক গঠন অনুযায়ী তাদের জানি 2 রকম জ্যামিতিক গঠন রয়েছে। আমরা এই জিওমেট্রিক্যাল বিন্যাস যখন দেখাবো, ভিভিটি থিওরি থেকে ভ্যালেন্সি বন্ড থিওরি যখন আমরা এক্সপ্লেন করব, ক্লাস 11-এ ভ্যালেন্সি বন্ড থিওরি কিছু শিখেছো তোমরা পূর্ণাঙ্গভাবে, রাসায়নিক বন্ধন তথা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। আবার এখানেও সেই একই তত্ত্ব আমরা আবার পর্যালোচনা করব জটিল যৌগের ক্ষেত্রে নেক্সট পার্টে। তার আগে দেখো, সেটা যখন জানবে তখন বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা চতুস্তলকীয় গঠন অলরেডি জেনে গিয়েছো, কার্বনের চতুস্তলকীয় মডেল ক্লাস 11-এ জেনেছো। সেইরকমই চতুস্তলকীয় গঠনযুক্ত যৌগ হতে পারে, আর একটা সমতলীয় বর্গাকার মানে বর্গাকার, স্কোয়ার প্ল্যানার যাকে বলা হয়, সেটাও তোমরা জেনেছো। তবুও আবার এখানে জানতে পারবে। সেই দুটো টাইপের জ্যামিতিক গঠনযুক্ত যৌগ হয় 4 স্বর্গাঙ্কের, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4 কমপ্লেক্স কম্পাউন্ড গুলো দুটো গঠন রয়েছে, জ্যামিতিক গঠন। একটা হচ্ছে সমতলীয় বর্গাকার, আরেকটি রয়েছে হচ্ছে চতুস্তলকীয়। এর মধ্যে চতুস্তলকীয় গঠনযুক্ত 4 স্বর্গাঙ্কের জটিল যৌগগুলির জ্যামিতিক সমাবয়বতা দেখা যায় না। তার মানে কোনগুলো দেখাবে? কেবল সমতলীয় বর্গাকার জ্যামিতিক গঠনযুক্ত 4 স্বর্গাঙ্কের জটিল যৌগগুলোর সিস ট্রান্স সমাবয়বতা দেখা যায়। কেমন সেটা আমরা লিখে দেখাচ্ছি, দেখো। তাহলে 4 স্বর্গাঙ্ক যুক্ত যৌগের ক্ষেত্রে আমরা যেটা বললাম, এদের ক্ষেত্রে 2 প্রকারের জ্যামিতিক গঠন রয়েছে। একটা হচ্ছে চতুস্তলকীয়, আরেকটি হচ্ছে সমতলীয় বর্গাকার। চতুস্তলকীয় এবং সমতলীয় বর্গাকার। এই চতুস্তলকীয়
জ্যামিতিক গঠনযুক্ত জটিল যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমাবয়বতা দেখা যাবে না। তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমার দেখা যায় না, কিন্তু সমতলীয় বর্গাকার গঠনযুক্ত যৌগের জ্যামিতিক সমানতা দেখা যাবে। হ্যাঁ, স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায়। তাহলে এই যে চার স্বর্গাঙ্কের যৌগগুলো তাদের গঠন সংযুতি যদি একযোজি লিগ্যান্ডগুলো দিয়ে প্রকাশ করি আমরা, তাহলে তাদের সেই সংযুতি গুলো কেমন হয় দেখো। অর্থাৎ সংকেতগুলো জেনারেলি আমরা যেটা হতে পারে MA4 MA3, মানে তিনটে এ আছে, বি, তাহলে MA3B MA2B2 MA2BC এবং লাস্টে রয়েছে দেখো MA2BCর পরে MABCD। এদের মধ্যে এই তিনটে লাস্টের যে যৌগ, অর্থাৎ এই যৌগটা এই টাইপের যৌগ আর এই MA2B2 যৌগ, এই তিন ধরনের যে যৌগ রয়েছে একযোজি লিগ্যান্ডের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আমরা এই জ্যামিতিক সমাবয়বতা অর্থাৎ সিস ট্রান্স সমাবয়বতা দেখতে পাবো। আর প্রথম দুটো যৌগের কিন্তু এদের সমাবয়বতা দেখা যাবে না। কেন? এদের জ্যামিতিক সমাবয়বতা দেখা যায় না। তো এখন এখানে এম আর এই ABCD এগুলো কি? না, এমটা হচ্ছে মেটাল, কেন্দ্রীয় ধাতব পরমাণু, যেটা আমরা ধরে নিয়ে থাকি। আর ABCD এই যে ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C ক্যাপিটাল D, এগুলোকে একযোজি লিগ্যান্ড রূপে কল্পনা করতে পারো, মানে এখানে ধরে নিয়েছি আমরা লিগ্যান্ডগুলো। কেমন? ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু M আর ABCD হলো একযোজি লিগ্যান্ড। এখন প্রথম আমরা এই যে টাইপের যৌগটার কথা ভেবেছি, এই MA2B2, সেই টাইপের যৌগ ক্ষেত্রে জ্যামিতিক সমাবয়বতা গঠনগুলো কেমন হয় সেটা দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো, সমতলীয় বর্গাকার মানে একটা বর্গক্ষেত্র। এখানে যদিও এরকমই একটু বাঁকিয়ে আমরা ছবিগুলো সাধারণত দেখতে সুস্পষ্টতা অর্জন করার জন্য বা ধারণা নেওয়ার জন্য এইভাবে এঁকে থাকি, এবং তোমরাও আনবে এইভাবে। তো এখন MA2B2 অর্থাৎ দুটো A লিগ্যান্ড আর দুটো B লিগ্যান্ড, সদৃশ লিগ্যান্ড রয়েছে এক জোড়া করে। তাহলে সেই সদৃশ লিগ্যান্ডগুলো একই পাশাপাশি থাকলে তাদের আমরা সিস বলেছিলাম, আর বিপরীতে থাকলে তাদের আমরা ট্রান্স বলেছিলাম। লক্ষ্য করে এখানে স্ট্রাকচার দিয়ে এঁকেছি। এখানে এমটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, আর তার সাথে A লিগ্যান্ডটা দেখো অসমযোজী বন্ধনে যুক্ত আছে, B লিগ্যান্ডগুলো অসমযোজী বন্ধনে যুক্ত আছে, এবং এই চারটা লিগ্যান্ড ওই সমতলীয় বর্গক্ষেত্রে হচ্ছে চারটা শীর্ষ বিন্দুতে অবস্থান করছে। কারণ চারটা শীর্ষ বিন্দুতে অবস্থান করছে লিগ্যান্ডগুলো, আর ওদের কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে হচ্ছে মেটালটা, ধাতুটা। তাহলে এবার এইভাবে এরা যুক্ত আছে। এবার যেটা বলছিলাম সিস পাশাপাশি আছে, এ আর এ কাছাকাছি রয়েছে দুটো সদৃশ লিগ্যান্ড, এটা একটা সিস আইসোমার বলছি আমরা। বিটাও কাছাকাছি আছে। কেমন? অর্থাৎ সদৃশ লিগ্যান্ড দুটো কাছাকাছি থাকলে তাদেরকে বলা হচ্ছে সিস। আচ্ছা, ধরো আমি এই স্ট্রাকচারটা মুছে দিয়ে আবার দেখাচ্ছি। দেখো, যদি তোমাকে দেওয়া হয়, ধরো এ এইরকমই রয়েছে, বি লিগ্যান্ড গুলো এইরকমই, অর্থাৎ সদৃশ লিগ্যান্ড কাছাকাছি রয়েছে, এটাও সিস বলা যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? ঠিক লক্ষ্য করো, পরের যে স্ট্রাকচারটা দিয়েছি, ঠিক চারটা শীর্ষবিন্দুতে চারটা লিগ্যান্ড রয়েছে, কেন্দ্রে হচ্ছে আমার হচ্ছে মাঝখানে কে রয়েছে, মেটালটা রয়েছে, ধাতব পরমাণু রয়েছে। এবার এখানে লক্ষ্য করো, সদৃশ লিগ্যান্ড গুলো বিপরীতে আছে, অর্থাৎ একবার কোণাকুণি অবস্থান করছে, বিও ঠিক কোণাকুণি অবস্থান করছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ট্রান্স। এই দুটো লিগ্যান্ডের মধ্যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি, সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে। এইরকম ক্ষেত্র হলে তখনই তাকে ট্রান্স আইসোমার আমরা বলতে পারি। এই ধরনের একটা ধরো এক্সাম্পল দিচ্ছি, সমতলীয় বর্গাকার যে চতুস্তলকের যৌগ। এখানে দেখো প্ল্যাটিনাম কেন্দ্রীয় ধাতব পরমাণু, লিগ্যান্ড রয়েছে দেখো সদৃশ লিগ্যান্ড দুটো অ্যামোনিয়া, আর দুটো ক্লোরিন রয়েছে, অর্থাৎ এর জায়গায় অ্যামোনিয়া, বি এর জায়গায় ক্লোরিন লিগ্যান্ড। তাহলে এখানে সদৃশ লিগ্যান্ড গুলো আমরা যদি পাশাপাশি রেখে দেই, তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে দেখো। সিস এর গঠন যদি তোমাকে লিখতে দেওয়া হয়,
তুমি নিশ্চিত এটার সিস আর ট্রান্স স্ট্রাকচার তোমাকে আঁকতে দিলে, হ্যাঁ এইভাবেই দেওয়া হয় প্রশ্নগুলো, যে সিস ট্রান্স গঠন সজ্জা দেখাও। কেন্দ্রে থাকবে ধাতব পরমাণু অর্থাৎ প্ল্যাটিনামটা রয়েছে। সদিশ লিগ্যান্ড দুটোকে তুমি কি করবে, পাশাপাশি রেখে দিবে। অর্থাৎ যেমন অ্যামোনিয়াটাকে যদি এইখানে লিখো, এরপরের অ্যামোনিয়াটা হয় এখানে, না হলে এখানে, যে কোনো হ্যাঁ পাশে তুমি বসাবে, কিন্তু লক্ষ্য রাখতে যেন কাছাকাছি হয়। তাহলে দুটো অ্যামোনিয়া এই দুটো শীর্ষবিন্দুতে অবস্থান করছে, যেগুলো হচ্ছে ধাতব পরমাণু প্লাটিনামের সঙ্গে অসমযোজী বন্ধনে যুক্ত আছে। আর বাকি দুটো লিগ্যান্ড ক্লোরিন রয়েছে, অর্থাৎ এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এই দুটো পাশাপাশি রয়েছে। অর্থাৎ কাছাকাছি থাকলে লিগ্যান্ডগুলো, সদৃশ লিগ্যান্ডগুলো, তখনই বলা হবে যে সেটা সিস। আর ট্রান্সের ক্ষেত্রে ঠিক লক্ষ্য করবে, তাহলে চারটা লিগ্যান্ড আর মেটালটা অবস্থান তাহলে পরপর আমরা একে দেখাতে পারি। প্ল্যাটিনাম কেন্দ্রে রয়েছে, অ্যামোনিয়া যদি এখানে দাও, ঠিক তার বিপরীতে ও সদৃশ লিগ্যান্ড অ্যামোনিয়াটা অবস্থান করবে। আর ক্লোরিন তাহলে তারাও বিপরীতে অবস্থান করছে, দ্যাট ইজ এটা ট্রান্স আইসোমার। আর এই আইসোমারটার নাম তোমরা অলরেডি জেনে গিয়েছো, ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম প্ল্যাটিনাম 4, যার সংখ্যা 4 আছে, দেখলে বের করতে পারবে। ক্লোরিনের তো এখানে -1, তার মানে দুটো হচ্ছে, দুটো হলে টোটাল কত হবে -2, আর অ্যামোনিয়া তো 0, তাহলে -2 প্লাস এটা যদি x হয় ইজিক্যাল টু কত, আধানটা হচ্ছে +2, তার মানে প্ল্যাটিনামের জারণ সংখ্যা তুমি বের করে ফেলো, x এর মান বেরোবে 4, তার মানে 4 জারণ, তার মানে অলরেডি নামটা তোমরা বলতে পারবে, যেমন ট্রান্স ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 4 ক্যাটায়ন। কেমন, ক্যাটায়ন ভাষাটা বলতে হবে না, যেমন তোমরা আইপিএসসি নাম শিখেছো, এটার নাম ঠিক ওই ট্রান্সের জায়গায় সিস করে দিবে, সিস ডাইঅ্যামিন ডাইক্লোরিডো, হ্যাঁ ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 4। তাহলে এইভাবে আমরা এর যে আইপিএসসি না আইপিএসসি বলছি জ্যামিতিক গঠন Ma2 B2 টাইপের যৌগের ক্ষেত্রে শিখলাম। দেখো দ্বিতীয় টাইপের যে যৌগ Ma2BC, যে যৌগটার কথা বলছিলাম, একটা যৌগ দিয়েছি তোমার প্যালাডিয়াম কেন্দ্রীয় ধাতব পরমাণু রয়েছে, দুটো লিগ্যান্ড ক্লোরিন রয়েছে, একটা ব্রোমিন রয়েছে, আর একটা আয়োডিন রয়েছে। তার মানে এখানে মতোই স্ট্রাকচারটা হলো, এর জায়গায় ক্লোরিন, বির জায়গায় ব্রোমিন, সির জায়গায় মানে আয়োডিন, এই চারটা লিগ্যান্ড এভাবে রয়েছে। এইরূপ যৌগগুলো সিস ট্রান্স কেমন ধরনের গঠন হতে পারে, আমরা তো বলেছি সদৃশ লিগ্যান্ডগুলো পাশাপাশি থাকবে, আর কেন্দ্রীয় ধাতব পরমাণুটা মাঝখানে আছে। কেমন, এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন, আর বর্গক্ষেত্রে চারটা শীর্ষবিন্দুতে চারটা লিগ্যান্ড রয়েছে, এবং সদৃশ লিগ্যান্ডগুলো দেখো পাশাপাশি রয়েছে এ, তার মানে এটা হয়ে যাবে কি সিস। আর বিসিটা এই দুটো বিন্দু যে কোনো জায়গায় বসালেই চলবে, তাহলে এইরকমই ক্ষেত্রে হয়ে গেল সিস গঠন। ঠিক অ্যানাদার ট্রান্সটা কি হচ্ছে না, সদৃশ লিগ্যান্ড বলতে তো এ দুটো লিগ্যান্ড রয়েছে, কাজে এ দুটো লিগ্যান্ড নিচে দেখো বিপরীতে অবস্থান করছে, এই দুটো কোণায় হতে পারে, অথবা এই দুটো কোণায়ও এ থাকলে হবে। আর বিসি কে অন্য যে কোনো দুটো বিন্দুতে বসিয়ে দাও, তাহলে এর সাপেক্ষে এটা হলো ট্রান্স, তেমনি এর সাপেক্ষে এটা হলো সিস। পাশাপাশি থাকলে সিস, আর কোণাকুণি থাকলে ট্রান্স, হ্যাঁ বিপরীতে থাকলে ট্রান্স। তাহলে আমরা এই গঠনটা তাহলে এখানে এস্টাবলিশ করলে কেমন দাঁড়াবে গঠনটা, লক্ষ্য করো, মেটালের জায়গাটা এসে যাবে প্যালাডিয়াম, আমরা দেখো এখানে কেন্দ্রে আছে প্যালাডিয়াম ধাতব পরমাণু। এবার সদৃশ ক্লোরিন দুটোকে পাশাপাশি রাখতে পারো, যে কোনো পাশে, আমি বলেছি এমনকি নিচে যদি পাশাপাশি রেখে দাও, ক্লোরিন ধরো আমি এখানে নিচে দিলাম ক্লোরিন, এখানেও ক্লোরিন, অর্থাৎ এই দুটো শীর্ষবিন্দুতে সদৃশ লিগ্যান্ড পাশাপাশি আছে, দ্যাট ইজ সিস আইসোমার হয়ে গেল। আর বাকি দুটো রয়েছে ব্রোমিন আর আয়োডিন, এনি ওয়ান প্লেসে বসাও, অর্থাৎ ব্রোমিনকে যদি ওখানে বসাও, এই কোণায় রেখে দিলাম আয়োডিন, তার চারটা শীর্ষবিন্দুতে চারটা লিগ্যান্ড এই অবস্থায় রয়েছে। আগের এক্সাম্পলটা তোমরা একটু মনে করে রাখবে, সেখানেও একটা আধান ছিল +2 চার্জ,
অর্থাৎ এটা টোটাল জটিল আয়নটার আধানটা সেখানে লেখা হয়নি, ওটা লিখে নেবে তোমরা। এটাকে আমি দেখাচ্ছি, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এইভাবে, সেখানেও এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 2 প্লাস করে দিবা, আর এখানের আধানটা আছে 2 মাইনাস, কেমন? ঠিক আছে। তার মানে এখানে প্যালাডিয়ামের জারণ স্তর আছে হচ্ছে তোমার লক্ষ্য করলে পেয়ে যাবে কত না +2, অর্থাৎ 2 জারণ স্তর রয়েছে। রোমান হরফের দুটো দাঁড়িয়ে দিলেই হবে। তো যাই হোক, এখানে আমরা এটা স্ট্রাকচার আঁকলাম। ঠিক পরের এটা হচ্ছে তাহলে হলো কি সিস আইসোমার। হ্যাঁ, অর্থাৎ এখানে নামকরণ যদি করি আমরা কি দাঁড়াবে দেখো, অ্যালফাবেটিক্যালি লিগ্যান্ডগুলো উচ্চারণ করতে হবে। প্রথমে ব্রোমিডো, তারপরে ক্লোরিডো, তারপর আয়োডিডো, প্যালাডিয়াম 2, এইভাবে ওর নামকরণ হতে পারে। সিস বলে নামটা দেবে। তেমনি ট্রান্স যৌগটার ক্ষেত্রে সদিশ লিগ্যান্ড দুটোকে কোনাকুনি অবস্থানে আমরা রাখবো, বিপরীতে অবস্থানে রাখবো। ধরো ক্লোরিনটা যদি এক কোন বিন্দুতে থাকে, এই পাশে থাকবে ক্লোরিন, আর বাকি দুটো যে লিগ্যান্ড রয়েছে ব্রোমিন আর আয়োডিন, যে কোনো পাশে বসিয়ে দিবে। ব্রোমিডোটা এখানে যদি দিয়ে দেই, আয়োডাইড এইখানে, আর কেন্দ্রে থাকবে প্যালাডিয়াম ধাতু Pd। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটার গঠন এইভাবে লিখলাম। তাহলে ক্লোরিনের সাপেক্ষে এটা ট্রান্স অবস্থান আছে, এই জন্য এটার নাম হয়ে গেল ট্রান্স আইসোমার। তাহলে ট্রান্স আইসোমার হলো, আর আধানটাও আমরা ওই আগের মতোই তৃতীয় বন্ধনী দিয়ে টোটাল চার্জটাকে বাইরে 2 মাইনাস দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর 1 নম্বর এক্সাম্পলটা তোমরা একবার মনে করে নিবে, ওটা থার্ড ব্র্যাকেট দিয়ে 2 প্লাস লিখে নিবে। তাহলে এই হলো Na2Bc টাইপের যৌগের সিস ট্রান্সের গঠন। এরপর আমরা তো বলেছিলাম 3 ধরনের যে যৌগের টাইপগুলো দেখিয়েছিলাম সংযুক্তিতে, তার লাস্টের 3টে যৌগের হচ্ছে এই জ্যামিতিক সমাবেতা দেখা যায়, সিস ট্রান্স সমাবেতা দেখা যায়। লাস্ট টাইপের যে যৌগটা রয়েছে NaBCD, এই টাইপের যৌগের ক্ষেত্রে সিস ট্রান্স আইসোমারটা কেমন হয় লক্ষ্য করো। তাহলে আমরা শেষের টাইপের যে যৌগটা দেখাচ্ছি NaBCD, একযোজী লিগ্যান্ডের শেষের টাইপের, এক্ষেত্রে 4টা লিগ্যান্ড কিন্তু ভিন্ন টাইপের। এই কারণে এখানে 3 প্রকার আইসোমার দেখা যায়, যেগুলো সবগুলোই ট্রান্স আইসোমার, সিস থাকবে না। কিরকম না, একটা লিগ্যান্ডকে স্থির রেখে ওর সাপেক্ষে বি সি ডি এই 3টাকে বিপরীতে বসালে, অর্থাৎ ট্রান্স অবস্থানে রাখলে, সেক্ষেত্রে 3টে আইসোমার পাওয়া যাবে। দেখো কেমন করে দেখাচ্ছি, দেখো এমটা তো কেন্দ্রে থাকবে 3টা গঠনে। এবার ধরো এটাকে, এই লিগ্যান্ডটাকে আমি স্থির রেখে দিলাম, এই লক্ষ্য করো, এই লিগ্যান্ডটাকে যদি আমি স্থির রেখে দিই, তাহলে বিসিডি টাকে পরপর বসিয়ে দিচ্ছি, বিসিডি। এখানে দেখো এর সাপেক্ষে সিটা কি অবস্থানে আছে, ট্রান্স অবস্থানে, দ্যাট ইজ একটা ট্রান্স আইসোমার হইল। এবার অ্যানাদার যেটা আনবো, তোমরা লক্ষ্য করবে, এবার আমরা অন্য দুটোকে চেঞ্জ করছি। কিরকম, ধরো এই দুটোকে স্থানান্তরিত করে দিচ্ছি, অর্থাৎ এটাকে স্থির রেখে দিলাম, এই দুটোকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ সি ডি, অর্থাৎ ডিটা হয়ে গেল ট্রান্স, আর বি তো এখানে আছে থাক। হ্যাঁ, তাহলে এর সাপেক্ষে একবার সি ট্রান্স হলো, আর এর সাপেক্ষে একবার ডি ট্রান্স হলো। এবার দেখো এটাকে তো স্থির রাখবো বলে দিয়েছি, আর মেটাল তো ওখানে আছে। তাহলে এবার কি করব না, এই দুটোকে অবস্থান পরিবর্তন করে দিলাম, অর্থাৎ বিটাকে নিচে নামিয়ে দিলাম, ডিটাকে উপরে তুলে দিলাম, আর সিটা যেমন আছে থাকবে। তাহলে এখন দেখো এর সাপেক্ষে বিটা হচ্ছে ট্রান্স অবস্থানে আছে, তাহলে 3টাই হয়ে গেল, 3টা লিগ্যান্ড হচ্ছে যেখানে বিসিডি এর সাপেক্ষে ট্রান্স অবস্থানে আছে, তাহলে এর সাপেক্ষে সি ট্রান্স, এর সাপেক্ষে ডি, এর সাপেক্ষে ডি, তাহলে বিসিডি 3টা লিগ্যান্ড ট্রান্স অবস্থানে আছে। এই জন্য এক্ষেত্রে হয়ে গেল 3 ধরনের ট্রান্স সমাবেত বা আইসোমার পাওয়া যাচ্ছে। এর একটা এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করো, প্ল্যাটিনামটা কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর হচ্ছে পিরিডিন লিগ্যান্ড রয়েছে, পিরিডিন C5H5N, যেটা তোমরা অলরেডি আগে জেনেছো। আরেকটা রয়েছে অ্যামোনিয়া, একযোজী লিগ্যান্ড, প্রশম লিগ্যান্ড, ব্রোমাইডও আছে, আর একটা ক্লোরাইডও আছে, অর্থাৎ আরো দুটো রয়েছে। তার মানে A B C D 4টা টাইপের
4 রকমের লিগ্যান্ড রয়েছে। এখানে আমরা ওর গঠনটাও ঠিক একই ভাবে করে নিতে পারি সুন্দরভাবে, ছবি মানে চিত্র গঠন বা জ্যামিতিক গঠনটা আমরা দেখাতে পারি ট্রান্স গুলো কেমন হতে পারে। না কেন্দ্রে আসবে প্ল্যাটিনাম ধাতু। এবার ধরো তুমি স্থির রাখবে পিরিডিনটাকে স্থির রেখে ওর সাপেক্ষে ধরো অ্যামোনিয়ার পর ব্রোমিন, তারপর ধরো ক্লোরিন স্থাপিত করলাম। ঠিক এবারে পরপর আমরা চেঞ্জিং করছি, আমি বাকিগুলো দেখাচ্ছি। দেখো খুব সহজ, এগুলো স্ট্রাকচারগুলো শুধু প্র্যাকটিস করলেই পারবে। প্ল্যাটিনাম এখানে রয়েছে কেন্দ্রে, পিরিডিনেস তো স্থির বলে দিচ্ছি, এটাকে স্থির রাখতে হবে পিরিডিন। এবার আমরা অ্যামোনিয়া রেখেছিলাম, এখানে ব্রোমিন রেখেছিলাম, এটা আমরা এই দুটো চেঞ্জ করেছিলাম, অর্থাৎ ব্রোমিন আর হচ্ছে ক্লোরিনের স্থান চেঞ্জ করে দিলাম। তার মানে অ্যামোনিয়াটা যেমন আছে তেমনি থেকে গেল। তাহলে এখানে দেখো পিরিডিনের সাপেক্ষে ব্রোমিনটা ট্রান্স, পিরিডিনের সাপেক্ষে ক্লোরিনটা হলো। এবার আরেকটা রয়ে গেছে কি, অ্যামোনিয়াটা রয়ে গেছে। তার মানে আমরা লক্ষ্য করো এই ক্ষেত্রে তাহলে তৃতীয় গঠনটা হবে প্ল্যাটিনাম এখানে থেকে গেল, আর পিরিডিন তো স্থির পিরিডিন। এবার কোন দুটো চেঞ্জ করবে না, এই দুটো অবস্থান চেঞ্জ করলাম, অর্থাৎ এখানে এসে গেল ক্লোরিন আর এখানে এসে গেল অ্যামোনিয়া, আর আগের গঠনে ব্রোমিনটা এখানে ছিল থাকলো। তাহলে পিরিডিনের সাপেক্ষে ট্রান্স অবস্থানে ব্রোমিন ব্রোমাইডো, পিরিডিনের ট্রান্স অবস্থানে ক্লোরাইডো বা ক্লোরিডো বলতে পারো, আর এটা পিরিডিনের সাপেক্ষে বিপরীতে বা ট্রান্সে অবস্থান করছে কি অ্যামোনিয়া। আর আধানটা +2 মানে সেই আগের মতোই বলবো, তৃতীয় বন্ধনী দিয়ে +2 চার্জটা দেখিয়ে দিবে, +2 চার্জ প্রত্যেকটা গঠনে থার্ড ব্র্যাকেট দিয়ে টোটাল গঠনটাকে 2+ চার্জ দেখিয়ে দিবে। তৃতীয় গঠনটাও এইরকমই, তৃতীয় বন্ধনী দিয়ে মাথায় 2+ চার্জ দেখিয়ে দিবে, উপরে এইরকমই। তাহলে জ্যামিতিক গঠন এখানে তিনটে ট্রান্স সমাবয়বের ক্ষেত্রে দেখা গিয়েছে। এরপর দেখো দ্বিযোজী লিগ্যান্ড, যদি এতক্ষণ আমরা একযোজী লিগ্যান্ড নিয়ে চতুস্তলকীয় গঠন নয়, সমতলীয় বর্গাকার 4 স্বর্গাঙ্কের যৌগের জ্যামিতিক সমাবয়ব তথা সিস ট্রান্স আইসোমার নিয়ে আলোচনা করলাম। যদি এরপর দ্বিযোজী লিগ্যান্ড আসে সেটাও আমরা দেখাচ্ছি কেমন ধরনের হতে পারে। 4 নম্বর যে যৌগটা দিয়েছি দ্বিযোজী যৌগ যেটা বললাম, তাহলে এখানে AB একটা দ্বিযোজী লিগ্যান্ড। এই দ্বিযোজী লিগ্যান্ডের ক্ষেত্রে লিগ্যান্ড গঠিত যৌগ AB মানে A একটা দাতা পরমাণু, B আর একটা দাতা পরমাণু। লিগ্যান্ড এখানে দুটো রয়েছে, মানে AB হচ্ছে দুটো রয়েছে, মানে টোটাল যোজ্যতা 4, মানে অসমযোজী বন্ধন 4টা রয়েছে। কাজে A আর B এখানে একটা যৌগ যার হচ্ছে দাতা পরমাণু দুটো রয়েছে, সেই জন্য এটা দ্বিযোজী লিগ্যান্ড। অলরেডি দ্বিযোজী লিগ্যান্ড জেনে গিয়েছো, যেমন একটা গ্লাইসিনেট, এই যে গ্লাইসিনিক অ্যাসিডের অ্যানায়ন যেটা NH2CH2COOH, সেটা হচ্ছে গ্লাইসিনিক অ্যাসিড। হ্যাঁ, যেটা আমরা অলরেডি অ্যামাইনো অ্যাসিডের নাম পড়তে গিয়ে জানবো, এটা একটা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, যেটাকে ডাইরেক্টলি বলি আমরা। তো সেটা অ্যাকচুয়ালি লক্ষ্য করো, এই অ্যামাইনো অ্যাসিডের এই আয়নটা হচ্ছে গ্লাইসিনেট NH2CH2COO-। এখানে দাতা পরমাণু দুটো রয়েছে, একটা নাইট্রোজেন আর একটা রয়েছে অক্সিজেন, এই জন্য একটা দ্বিযোজী লিগ্যান্ড। তো এই দ্বিযোজী লিগ্যান্ডের একটা যৌগের উদাহরণ দিয়েছি, যেমন প্ল্যাটিনাম হচ্ছে গ্লাইসিনেট দুটো রয়েছে, অর্থাৎ এই যৌগটার নাম হতে পারে কি 20। আমরা তো জানি বহুযোজী লিগ্যান্ডকে দুটো থাকলে ডাই কথাটার পরিবর্তে 20 কথাটা আসে। 20 গ্লাইসিনেটো প্ল্যাটিনাম 4, কেমন 20 গ্লাইসিনেটো প্ল্যাটিনাম 4, আইপিএসি নামটা, এটা আমরা জানি। তো সেই রকমই যৌগের ক্ষেত্রে কেমন জ্যামিতিক বিন্যাস হতে পারে, অর্থাৎ জ্যামিতিক গঠন সমাবয়ব কেমন হতে পারে, একটা সিস হবে আর একটা ট্রান্স হবে। কিরকম দেখো, লক্ষ্য করো, আমি এখানে স্ট্রাকচারটা এঁকেছি NAB2, অর্থাৎ এই একটা লিগ্যান্ড আর এই একটা লিগ্যান্ড। দ্বিযোজী লিগ্যান্ডের দাতা পরমাণু A সাথে কেন্দ্রীয় ধাতব NH সাথে অসমযোজী বন্ধনে যুক্ত, আবার B দাতা পরমাণুর সাথেও অসমযোজী বন্ধন যুক্ত। তার মানে দাতা পরমাণু দুটো এখানে শীর্ষবিন্দু দুটোতে আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু যে 4টা রয়েছে তার মধ্যে একটা অণুর দুটো দাতা পরমাণু এইভাবে যুক্ত আছে। ঠিক অ্যানাদার
যে লিগানটা রয়েছে আরেকটা, এখানেও এ আর বি বাকি দুটো শীর্ষবিন্দুতে রয়েছে, কিন্তু লক্ষ্য করার বিষয় দুটো সদৃশ দাতা পরমাণু পাশাপাশি আছে, এই জন্য এটার নাম হয়ে যাবে সিস আইসোমার। আবার ট্রান্স আইসোমারটা কেমন হতে পারে না, একটা লক্ষ্য করো, এই যে গঠনটা, এই একটা দ্বিযোজী লিগান যুক্ত আছে, যদি দাতা পরমাণুটা বিপরীতে অবস্থান করে সদৃশ দাতা পরমাণু, অর্থাৎ এখানে এ আর এখানে বি, এই হচ্ছে লিগানটা যুক্ত আছে, তার মানে দেখো লক্ষ্য করো, এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, কিন্তু এই এ দাতা পরমাণুর সঙ্গে আরেকটা লিগ্যান্ডের এ দাতা পরমাণু, একই দাতা পরমাণুগুলো কি হচ্ছে কোণাকুণি বিপরীতে অবস্থান করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্স আইসোমার। ঠিক বিটাও বিপরীতে রয়েছে, ওর সাপেক্ষেও ওটাকে আমরা ট্রান্স বলতে পারি, হ্যাঁ ট্রান্স আইসোমার। তার মানে দাতা পরমাণুগুলো, সদৃশ দাতা পরমাণুগুলো দুটো লিগ্যান্ডে যদি পাশাপাশি থাকে সিস আর বিপরীতে থাকে ট্রান্স। ঠিক এই যে এক্সাম্পল যেটা দিয়েছি, হ্যাঁ হচ্ছে বিস গ্লাইসিনেটো প্ল্যাটিনাম 4, তার ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা কেমন হচ্ছে না, প্ল্যাটিনাম কেন্দ্রে আছে। এবার লক্ষ্য করো, এই একটা গ্লাইসিনেটো অর্থাৎ NH2CH2, এই যে NH2CH2COO-, এটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ কি জিনিসটা দাঁড়ালো না, এখানে দাতা পরমাণু NH2 নাইট্রোজেন, আরেকটা অক্সিজেন দাতা পরমাণু, আমরা তো বলেছি দাতা পরমাণু এখানে দুটো রয়েছে, নাইট্রোজেন আর অক্সিজেন, এই যে দাতা পরমাণু। ঠিক আরেকটা গ্লাইসিনেট তোমার আয়নে যে লিগ্যান্ড, তার দাতা পরমাণু দেখো নাইট্রোজেন, আর এখানে দাতা পরমাণু অক্সিজেন, তার মানে দেখো সদৃশ দাতা পরমাণুগুলো পাশাপাশি আছে, দ্যাট ইজ কল্ড সিস আইসোমার। আর দেখো ঠিক বিপরীতে রয়েছে সদৃশ দাতা পরমাণুগুলো আরেকটা গঠনে, গ্লাইসিনেট দুটো লিগ্যান্ড আমরা দুপাশে দেখিয়েছি, অর্থাৎ চারটা শীর্ষবিন্দুতে, বর্গক্ষেত্রে চারটা শীর্ষবিন্দুতে চারটা দাতা পরমাণু রয়েছে, এক অণু লিগ্যান্ড, এই একটা অণু লিগ্যান্ড, দু অণু লিগ্যান্ডের ক্ষেত্রে লক্ষ্য করো সদৃশ দাতা পরমাণুগুলো বিপরীতে অবস্থান করছে, অক্সিজেন অক্সিজেন বিপরীতে অবস্থান করছে, এই জন্য এটা ট্রান্স আইসোমার। আর এটা যেহেতু চার্জ +2 আছে, কাজে এটাকে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে টোটালটাকে চার্জ দেখাতে পারি 2+, এটাও তেমনি গঠনটা এইভাবে গঠনগুলো তোমরা লিখে দেখাবে 2+। তাহলে আমরা MaB2 এই টাইপের জটিল যৌগের ক্ষেত্রে জ্যামিতিক আইসোমার তথা সিস ট্রান্স আইসোমারের গঠন কি রূপ হবে সেটা করে দেখালাম। দেখো এবারে আরেকটা 5 নম্বর স্পেশাল টাইপের যৌগ দেখাচ্ছি, একটা দ্বিযোজী লিগ্যান্ড আর দুটো একযোজী লিগ্যান্ড, অর্থাৎ AB ক্যাপিটাল A ক্যাপিটাল B, ওটা একটা লিগ্যান্ড যেটা দ্বিযোজী, যার দাতা পরমাণু একটা A আছে আর একটা B রয়েছে, আরেকটা তোমার ছোট a আর ছোট b, এ দুটো কিন্তু একযোজী লিগ্যান্ড। অ্যাজ ফর এক্সাম্পল একটা দিয়েছি, দেখো নিকেল রয়েছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর ইথিলিন ডায়ামিন দ্বিযোজী লিগ্যান্ড, একযোজী লিগ্যান্ড ক্লোরিন, একযোজী লিগ্যান্ড ব্রোমিন। তার মানে মোটামুটি বুঝতে পারছো এই হচ্ছে 4 স্বর্গাঙ্কের একটা সমতলীয় বর্গাকার যৌগ। এর ক্ষেত্রে গঠনটা কেমন হতে পারে লক্ষ্য করলেই দেখবে, এই দ্বিযোজী লিগ্যান্ড যার এ মনে করো দাতা পরমাণু যদি এই শীর্ষবিন্দুতে যুক্ত হয় বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু এ তে, তাহলে বি হচ্ছে এটা, আর যোজ্যতারা যেহেতু হ্যাঁ এরা এ বি তো একটাই অণু, তাই এরা পরস্পর লিঙ্কেজটা দেখালাম। ঠিক এ বি বাকি যে একযোজী দুটো লিগ্যান্ড, যদি এখানে এ হয় আর একটা বি হয়, ঠিক পরের ক্ষেত্রেও দেখবে গঠনটা আসবে এ বি, দ্বিযোজী লিগ্যান্ড তো আছেই, এবারে এ বি এই যে একযোজী লিগ্যান্ড দুটো স্থান পরিবর্তন করব, তার মানে এই একটা আইসোমার, এই একটা আইসোমার। হ্যাঁ এদের ক্ষেত্রে কিন্তু সিস ট্রান্স নাম আসবে না, সাধারণত দুটো জ্যামিতিক মানে জ্যামিতিক গঠনযুক্ত সমাবয়ব দুটো দেখা যেতে পারে। ঠিক এই যে এক্সাম্পলটা দিয়েছি, ইথিলিন ডায়ামিন আর হচ্ছে ক্লোরিন রয়েছে, ক্লোরিডো আর ব্রোমিডো রয়েছে, তার মানে এর তো নামটা আইউপিএসি নাম তোমরা সুন্দরভাবে বলতে পারবে। হ্যাঁ ব্রোমাইডো, ক্লোরিডো, ইথিলিন ডায়ামিন, তোমার হচ্ছে ইথিলিন ডায়ামিনকে কিন্তু বলা হয় ইথেন 1,2 ডাইয়ামিন, আর হচ্ছে নিকেল প্রথম যৌগ সাধারণ নাম আসবে নিকেল, জারণ সংখ্যা 2, কাজে নিকেল 2। তো এটার ক্ষেত্রে তাহলে দেখো এটা একটা গঠন হলো। ঠিক আরেকটা গঠন কেমন হবে না, ব্রোমিন আর ক্লোরিনটা স্থান পরিবর্তন করে দিলেই হয়ে যাবে দ্বিতীয় গঠনটা, ঠিক আগের মতোই আমরা এখানে যেমন দেখিয়েছিলাম ওইরকমই চেঞ্জ হবে।
আর এটাতে তো যেমন আছে ধরো NH2 কারণ এরা তো একই দাতা পরমাণু নাইট্রোজেন, দুটোই দাতা পরমাণু নাইট্রোজেন। ইথিলিন ডায়ামিনের গঠন তোমরা অলরেডি জানো। তাহলে এই একটা সমাবয়ব, এই হচ্ছে দুটো টাইপের আইসোমার বা জ্যামিতিক সমাবয়ব এই টাইপের যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পারি। কেমন, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের জ্যামিতিক সমাবয়বতা, বিষয়টা শেষ হলো 4 স্বর্গাঙ্কের যৌগের ক্ষেত্রে। নেক্সট ইভেন্টে আমরা আরম্ভ করব পার্টে 6 স্বর্গাঙ্কের যৌগের ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমারিজম কেমন হয়, তারপরে আলোক সমাবয়বতা বিষয়টি আলোচনা করব একসঙ্গে। ওই দুটো পার্ট ওই পার্টে আলোচনা করবো, হ্যাঁ, ওই দুটো অংশ পরের আলোচনা করছি।